তন্ত্রমন্ত্রের এক ভয়ানক অধ্যায়, এক নববধূর বিভীষিকাময় জীবন কাহিনী। মাত্র 25 বছর বয়সেই জীবনের নির্মম এক অধ্যায়ের মুখোমুখি হতে হয় এক নববধূকে। বিয়ের পর থেকেই তার স্বপ্নময় জীবনের গতি এক অজানা অন্ধকারের দিকে মোড় নেয়। অন্য 10টা মেয়ের মতো তার জীবনে আসে না সুখের ছোঁয়া। ধীরে ধীরে তার চারপাশটা যেন ধোঁয়াশায় ঢেকে যায়, সবকিছু ওলটপালট হয়ে যেতে থাকে। এই বিয়েটাই কি তাহলে তার জীবনের অভিশাপ ছিল? চারপাশের মানুষগুলো একে একে মুখোশ খুলতে শুরু করে। কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রতিশোধের আগুনে স্ত্রীকে পাগল তকমা দিয়ে সমাজ থেকে দূরে ঠেলে দেয়। আবার কেউ একের পর এক মানুষকে বলি দিয়েই চলে তন্ত্রমন্ত্র নোংরা খেলায়। আর কিছু মানুষ না বুঝেই এসব পৈশাচিক শক্তির হাতে পড়ে যায়, আর তারাও জড়িয়ে পড়ে একের পর এক ভয়ানক অপরাধে। কিন্তু এই দুঃস্বপ্নের শেষ কোথায়? এই রহস্যময় ও গা শিউরে ওঠা গল্পের প্রতিটা বাঁকে জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের এই ভিডিওটি। চলুন তবে ডুব দিয়ে আসি তন্ত্রমন্ত্রের এক নিষ্ঠুর নোংরা ভয়ঙ্কর জগৎ থেকে, যেখানে ভালোবাসা, বিশ্বাস, মানবতার প্রতারণার বলি হয়। গল্পের শুরুতেই দেখা যায় একটা পচা গলা ডেড বডি নর্দমার ভেতর থেকে ভেসে উঠছে। এরপর দেখা যায় অপর্ণাকে ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে দেখতে এসেছে অর্ক। অর্কর পরিবারের সবাই অপর্ণাকে দেখতে এসেছে। প্রথম দেখাতেই অপর্ণাকে তাদের সবার ভালো লেগে যায়, আর তারা এই বিয়ে ফাইনাল করার কথা জানায়। সেই সাথে তারা এটাও জানায় বিয়েতে তেমন কোনো মানুষজন আসবে না, শুধুমাত্র অর্কের পরিবারের কয়েকজনই আসবে। এই কথা শুনে অপর্ণার বাবা মার বেশ অদ্ভুত লাগে। বিয়েতে তেমন কোনো মানুষ আসবে না, আবার বিয়েটা করতে যাচ্ছে তাড়াহুড়ো করে। মাত্র 15 দিনের ভিতরই এই বিয়ে কার্য শেষ করতে যাচ্ছে। এসব কথা ঠিকঠাক হলেই অর্কর মা তার হাত থেকে বালা খুলে অপর্ণাকে পরিয়ে দেয়। এরপর দেখা যায় অপর্ণার বান্ধবী অঞ্জনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে থানায় অঞ্জনার কয়েকজন বান্ধবীরা মিলে সবাই কমপ্লেন করতে এসেছে। এই কেসটা প্রায় 5 মাস যাবত ধরে চলছে। অঞ্জনা চাকরির সূত্রে কলকাতার বাইরে থাকতো, তবে মাঝে মাঝে সে কলকাতায় বেড়াতে আসতো। অঞ্জনার এক বান্ধবী কলকাতার ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল খুলে দিয়েছিল। অঞ্জনার অফিসে খোঁজ নিয়ে জানা গেছে সে যে চাকরিটা করতো প্রায় 4-5 মাস আগেই সে চাকরিটা ছেড়ে দিয়েছে। এমনকি অঞ্জনা যে বাড়িতে থাকতো সেই বাড়িটাও ছেড়ে দিয়েছে। পুলিশ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে তার খোঁজ খবর জানার জন্য, কিন্তু কোনোভাবেই তার কোনো খোঁজ খবর মিলাতে পারছে না। এদিকে বিয়ের কয়েকদিন আগে অর্ক অর্পণার সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে, আর তখন সে অর্পণাকে একটা লেখা লেটারের একটা চেন গিফট করে। এরপর বিয়ের দিন আসলে অর্কর বাড়ি থেকে তেমন কেউ না আসলে অপর্ণাদের বাড়িতে সবাই অনেক সমালোচনা করতে শুরু করে। তখনই ঘটে আর এক বিপত্তি। ওয়েটার আসতে গিয়ে ধাক্কা লেগে অর্কর বোনের দায়ের উপর পানি পড়ে যায়। তাতেই মল্লিকা চিৎকার করে ওঠে রক্ত রক্ত বলে, সেই সাথে বলে পুতুল এসেছে। এটা শুনে সবাই বুঝতে পারে মল্লিকার কোনো সমস্যা আছে। মল্লিকার বাবা মল্লিকার জামাই দিলীপকে বকা দিয়ে মল্লিকাকে দেখে রাখতে বলে। অন্যদিকে একজন তান্ত্রিককে দেখা যায় অপর্ণা ছবি নিয়ে কিছু একটা অদ্ভুত রকমের তন্ত্রমন্ত্র পড়ছে। এদিকে অর্পণার বিয়ের কাজ সম্পূর্ণ হয়। অর্ক অর্পণাকে সিঁদুর পরিয়ে দেয়। দিলীপ মল্লিকাকে ঘরে আনলে মল্লিকা তার হাজবেন্ডকে জোর দিয়ে বলতে থাকে, আমার কাছে পুতুল এসেছিল। বিয়ের পর অর্ক অর্পণাকে জানায়, আমার বড় বোনের মানসিক অবস্থা ঠিক নেই, ও সবসময় কাউকে না কাউকে হ্যালুসিনেশন করতে থাকে। অর্পণাকে তার শ্বশুরবাড়ি এনে বরণ করে ঘরে তোলা হয়। অর্পণা ঘরে আসতেই তার কাছে পুলিশ অফিসারের ফোন আসে। পুলিশ অফিসার তাকে জানায় একটা কনস্ট্রাকশন সাইটে তার বান্ধবীর ডেড বডি পাওয়া গেছে। সেই সাথে অর্পণাকে অবাক করে দিয়ে বলে অঞ্জনার ডেড বডি থেকে তার মাথাটা কেটে নেওয়া হয়েছে। এটা কোনোভাবেই কোনো সুইসাইড কেস নয়, এটা একটা মার্ডার কেস। এই নিউজটা শুনেই অর্পণার শ্বাসকষ্ট বেড়ে যায়। সে দ্রুতই ইনহেলার ইউজ করে। মূলত অর্পণার শ্বাসকষ্টের সমস্যা আছে, তাকে মাঝে মধ্যে ইনহেলার ব্যবহার করতে হয়। তো যাই হোক, সন্ধ্যায় অর্পণা সিঁড়ির পাশের একটা রুমে আলো ছায়ার মূর্তি দেখতে পায়, কিন্তু সে একটু কাছে যেতেই কোথাও কাউকে দেখতে পায় না। এরপর সে রুমে আসলে দেখতে পায় তার হাজবেন্ড কারোর সাথে ফোনে চুপি চুপি কথা বলছে। অর্পণাকে দেখেই অর্ক ফোনটা কেটে দেয়। এসব কিছু দেখে অর্পণার ভালো লাগে না। এই বাড়িতে অর্পণা আসার পর থেকেই কেমন যেন সব অদ্ভুত জিনিসপত্র হতে চলছে। অপর্ণা অর্ককে বলে, আমি বাইরে সিঁড়ি রুমে আলো জ্বলতে দেখেছি। অর্ক দ্রুত সেখানে গিয়ে কিছু সময়ের ভিতর ফিরে আসে, আর আবার অপর্ণাকে বলে, তুমি ভুল দেখেছো। কই, আমি তো এখানে কিছু দেখলাম না, ওখানে কিছুই নেই। তখন অপর্ণা আবার জিজ্ঞেস করে, তুমি আমাকে দেখে ফোনে কথা বলা বন্ধ করে দিলে কেন? এই কথাটা অর্ক খুব স্মার্টলি বাহানা বানিয়ে এড়িয়ে যায়। সেই সাথে অর্পণার সঙ্গে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। রোমান্টিক কথা বলে তার মাইন্ডটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমন সময় সেখানে দিলীপ এসে জানায় আজ তাদের কাল রাত্রি, আজকে তাদের দুজনকে আলাদা থাকতে হবে। অর্ক তখন তার আলমারি খুললে বড় একটা সাপ দেখতে পায়। সেটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে এই বিষয়টাকে অর্পণা খুব সাহসিকতার সঙ্গে হ্যান্ডেল করে। সে একটা চাদর দিয়ে সাপটাকে একটা বালতির ভিতর ঢুকিয়ে রাখে। এরপর অর্পণা তার শাশুড়ির কাছে গেলে তার শাশুড়ি বলে, আমাদের পরিবারের উপর একটা অভিশাপ আছে, যার কারণে আমাদের বড় মেয়ে পাগল হয়ে গেছে। তাছাড়া অর্ক বিভিন্ন সময় বড় বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, যার কারণে তারা একটা তান্ত্রিকের সঙ্গে কথা
কথা বলেছে। তার কথা মতোই তারা এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আয়োজন করেনি। আর কাল আবারও অর্পণাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে যেতে হবে। পরের দিন অপর্ণাকে নিয়ে তান্ত্রিকের কাছে গেলে তান্ত্রিককে উদ্ভট কিছু করতে দেখে অপর্ণার বেশ অবাক হয়ে যায়। মন থেকে এসব বিশ্বাস না করলেও শাশুড়ি চাপে পড়ে তাকে এই রিচুয়াল গুলো করতে হয়। বাসায় ফিরে অপর্ণা দেখতে পায় তার বাবা মা এসেছে। তখন তার মা বাবা জানায় অর্ক তাদের সঙ্গেই প্ল্যানটা করেছে। যেহেতু তাদের বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে না, তাই তারা এভাবেই মেয়েকে সারপ্রাইজ দিয়েছে। এখন অর্পণা বুঝতে পারে গতকাল অর্ক কার সঙ্গে ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল। এসব কিছু বুঝতে পেরে অর্পণা অনেক খুশি হয়। অপর্ণা তার বাবা মাকে ঘরে নিয়ে এসে কথা বলে। এমন সময় দেখতে পায় কেউ একজন দূরে আড়াল থেকে তাদের কথা শুনছে। অপর্ণা দ্রুত গিয়ে পদ্মা সরলে দেখতে পায় সেখানে মল্লিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তখন মল্লিকা বলে, মা তোমাদের সবাইকে নিচে খেতে ডাকছে। অপর্ণার মা বাবা তাকে একটা গিফট দিলে অপর্ণা সেই গিফটটা ডয়ারে রাখতে যায়। আর সেখানেই একটা এনভেলপ দেখতে পেয়ে আর এনভেলপের উপর নাম দেখে অপর্ণা বেশ অবাক হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। এরপর সন্ধ্যায় অপর্ণা ফুলসজ্জার জন্য সাজুগুজু করলে সেখানে মল্লিকা এসে হাজির হয়। অপর্ণা মল্লিকাকে সাজিয়ে দিতে চাইলে মল্লিকা অনেক খুশি হয় আর সাথে সাথে সে বসে পড়ে সাজুগুজু করার জন্য। সেই সাথে বলে, পুতুল আমাকে বলেছে অর্পিতা খুব ভালো মেয়ে। মল্লিকার কথা শুনে অপর্ণা বলে, আমার নাম অর্পিতা নয়, আমার নাম অপর্ণা। কিন্তু মল্লিকা সেটা মানতেই চায় না। মল্লিকার এমন আচরণের জন্য অপর্ণার একটু সন্দেহ হতে থাকে। তাছাড়া পুতুলই বা কে? সে বারবার শুধু পুতুলের কথা বলতে থাকে। তাদের দুজনের এসব কথাবার্তা বলার মাঝখানে হঠাৎ করে সেখানে দিলীপ চলে আসে। দিলীপকে দেখে মল্লিকা মুহূর্তের ভিতর চোখ পাল্টে দিয়ে অপর্ণাকে বকাবকি করতে শুরু করে। সে বলে, আমি বারবার বলছিলাম আমি এইভাবে সাজুগুজু করব না, তুমি কেন আমাকে জোর করে সাজুগুজু করাচ্ছ? এই কথা শুনে অপর্ণা অনেক অবাক হয়ে যায়, কারণ সে তাকে কোনো প্রকার জোর করেনি। মল্লিকা নিজে থেকেই সাজুগুজু করতে বসেছে। আর তাছাড়া এতক্ষণ সে ভালো কথা বলছিল, হঠাৎ করে সে কেন এমন অদ্ভুত আচরণ করছে? রাতে একা যখন অপর্ণা বসেছিল তখন তার অঞ্জনার কথা মনে পড়ে। অঞ্জনা তাকে একবার সুব্রত নামের একটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে এই কথাটা জানিয়েছিল। আর আজ যখন সে ইনভেলপ দেখেছিল সেখানে সে সুব্রত নাম দেখতে পেয়েছিল। আর এই নামটা দেখেই অপর্ণা অবাক হয়েছিল। অপর্ণা একে একে অনেক কিছু ভাবতে শুরু করে। এমন সময় সেখানে অর্ক এসে তার সঙ্গে ফুলসজ্জার রাত কাটায়। পরদিন সকালবেলায় পুলিশ অফিসার অর্পণাকে কল করলে অর্পণা ফোন রিসিভ করতে পারে না, কারণ সে তখন রান্নাঘরে তার শাশুড়ির সামনে ছিল। অপর্ণা কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর বাহানা বানিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসতে চায়। আর এই কথা বলে সে থানায় আসার প্ল্যান করে, কারণ অর্পণা তার শ্বশুর বাড়ির লোকজনদেরকে এই বিষয়টা কোনো মতেই জানাতে চাচ্ছিল না। তো অপর্ণা রাস্তায় বের হলেই তার সঙ্গে অর্ক দেখা হয়। অর্ক তাকে দেখে তার বাবার বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলে। অপর্ণা প্রথমে না যেতে চাইলে অর্ক জোরাজুরি করতে শুরু করে। এতে করে অপর্ণা আর কোনো কিছুই বলতে পারে না। সে এক প্রকার বাধ্য হয়েই দ্রুত অর্কর গাড়িতে উঠে বসে। তবে এই বিষয়টা নিয়ে অপর্ণা অনেক টেনশনে থাকে, সে কিভাবে থানায় যাবে। কিছুটা রাস্তা আসতেই হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা গাড়ি এসে ব্রেক মারে। এতে তাদের গাড়িটার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। এই যাত্রায় তারা কোনো মতে বেঁচে গেছে, যার কারণে অর্ক গাড়ি থেকে বের হয়ে সামনের গাড়ির ড্রাইভারটাকে মারতে যায়। অপর্ণা এসে কোনো মতো পরিস্থিতি সামলে নেয়। সেই সাথে অপর্ণা এটাও বুঝতে পারে অর্ক রাগ হলে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। তো যাই হোক, বাড়ির কাছাকাছি আসতে অপর্ণা বাহানা করে বলে অষ্টমঙ্গলের আগে যাওয়া শ্বশুর বাড়ি যেতে হয় না। এই কথা শুনে অর্ক আর তর্ক বাড়ায় না। সে তাকে বাড়ির রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে অফিসে চলে যায়। এরপর অপর্ণা সেখান থেকে অন্য একটা গাড়ি নিয়ে সোজা পুলিশ স্টেশন আসে। থানায় আসার পর অপর্ণা পুলিশের কাছ থেকে জানতে পারে অঞ্জনার হাজবেন্ডের নাম ছিল সুব্রত। তার ঠিকানায় গিয়ে সুব্রতকে পাওয়া যায়নি। এসব জানতে পেরে অপর্ণার আরো বেশি সন্দেহ হতে থাকে, কারণ সেও সুব্রত নামের একটা প্যাচ গোছে পড়ে গেছে। তাছাড়া অপর্ণা শ্বশুর বাড়িতে আসার পর থেকে তার সঙ্গে যা কিছু হচ্ছে কোনো কিছুই তার ঠিক মনে হচ্ছে না। অপর্ণা ভাবতে থাকে, তাহলে অর্ক ছদ্মনামে কি সুব্রত? সে কি ছদ্মবেশে এইসব কিছু করছে? ঠিক তখনই পুলিশ অফিসার অপর্ণাকে সুব্রতর একটা ছবি দেখায়। এই ছবিটা দেখার পর অপর্ণার সন্দেহ দূর হয়ে যায়। তো যাই হোক, অপর্ণার কোনো কিছু ভালো না লাগলে অপর্ণা শেষবার অঞ্জনার সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেইখানে আসে। অঞ্জনার কথা ভেবে সে নদী পাড়ে বসে কান্না করতে থাকে। এমন সময় তার সামনে ওড়না মাথায় দেওয়া একটা মেয়ে দেখতে পায়। সে তার ব্যাগটাকে দেখতে বলে এখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটা না আসলে অর্পণা ব্যাগের কাছে গেলে ব্যাগের নিচে একটা নিউজ পেপার দেখতে পায়। নিউজ পেপারে চন্দন নামের একজনের নিখোঁজ সংবাদ রয়েছে। এই ছবিটা হলো সুব্রত ছবি। নিখোঁজ সংবাদে অর্পণা সুব্রত ছবি দেখে পুরোপুরি ঘাবড়ে যায়। আর এখানে যে ঠিকানাটা পায় সেই ঠিকানায় খোঁজ নিয়ে জানতে পারে এই ছবির ছেলের নামটার নাম চন্দন, কিন্তু চন্দন খুব ভালো ছেলে। অপর্ণা দ্রুত ইন্সপেক্টরকে ফোন করে পত্রিকার নিখোঁজ সংবাদটার বিষয় জানিয়ে দেয়। এরপর অর্পণা বাড়ি ফিরলে দেখতে পায় মল্লিকা কার সঙ্গে যেন একা একা কথা বলছে, কিন্তু তার সামনে কেউই ছিল না। অর্পণার পুরো বিষয়টা খুব অদ্ভুত লাগে, তাই সে মল্লিকাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা
বলছো? মল্লিকা তখন বলে, আমি পুতুলের সঙ্গে কথা বলছি। তারপর অর্পণা তার রুমে আসলে দেখতে পায় সিঁড়ির কাছে যে ঘরটা, সেই ঘরটায় আলো জ্বলছে। আলো জ্বালানো দেখেই সে ঘরটার ভিতরে ঢুকে যায়। আর এই আলো আঁধারির ঘরটার ভিতরে একটা দেওয়ালে একটা মেয়ে ছবি টানানো দেখতে পায়। তবে ছবিটা দেখে বুঝতে পারে মেয়েটা মারা গেছে, কারণ তার ছবিটা ফুলের মালা ঝুলানো আর নিচে রাখা মোমবাতিগুলো জ্বলছে। এমন সময় সেখানে অর্পণার শাশুড়ি এসে অর্পণাকে এই ঘরে দেখে যাচ্ছে না তাই বলে বেশি কথা বলতে শুরু করে। এই বিষয়টাতে অর্পণা বেশ কষ্ট পায়। তখন সেখানে অর্ক চলে আসে আর তার মাকে বলে, অহেতু কেন তুমি ওকে বকাবকি করছো? আমরা তো ওকে কখনো পুতুলের কথা বলিনি, আমরা তো ওকে পুরো ঘটনাটা বলিনি। আমরা যদি ওকে ঘটনাটা না জানাই তাহলে কিভাবে বুঝবে? তারপর অর্ক বলে, এই ছবিটা আমার ছোট বোন পুতুলের। এরপর অর্ক অপর্ণাকে ঘরে নিয়ে আসে আর বলে, আমার ছোট বোনকে আমরা সবাই অনেক ভালোবাসতাম, কিন্তু ও যার কাছে টিউশনি করতো তার সঙ্গে ওর অ্যাফেয়ার শুরু হয়। আমরা কেউই এই ব্যাপারটা জানতাম না। একদিন আমরা বিয়ের দাওয়াত খেতে বাইরে গেলে সেই সুযোগে ছেলেটা পুতুলের সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। আমরা বাড়ি ফিরে এটা দেখতে পেয়ে ছেলেটাকে মারতে গেলে ছেলেটা রাতে পুতুলকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর ওই ছেলেটা পুতুলকে ইউজ করে তাকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেয়। আর আমার বোন মারা যাওয়ার পর থেকেই আমাদের সবার জীবন এলোমেলো হয়ে যায়। ওই ঘটনার পর থেকে মল্লিকাও আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এসব কারণে মা এখন এসব তন্ত্র মন্ত্র সাধনায় বিশ্বাস করে। অপর্ণা ছেলেটার নাম জানতে চাইলে অর্ক ছেলেটার নাম মুখে নিতে চায় না, বলে, আমি ওই কুলাঙ্গাটার নাম তোমাকে বলতে পারবো না। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখা যায় অর্ক অপর্ণাকে যা বলেছে ঘটনা তেমন কোনো কিছুই ঘটেনি। যে পুতুলকে পড়াতো তার নামই চন্দন, আর সে কখনো পুতুলকে ঠকাতে চায়নি। মূলত তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো, আর পুতুলই বারবার চন্দনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে। তবে চন্দন পুতুলকে সবসময় বোঝানোর চেষ্টা করত। চন্দন যথেষ্ট ম্যাচিউর ছেলে ছিল। একদিন চন্দন জানায় তার চাকরি হয়ে গেছে, আর সেই দিন পুতুল অনেক বাড়াবাড়ি করে চন্দনকে কাছে পেতে চাইলে এই বিষয়টা জানালা দিয়ে দিলীপ দেখে ফেলেছিল। আর কিছুক্ষণ পরেই বাড়ির সবাই ফিরে এসে চন্দনকে এলোপাথারি মারতে থাকে। তো যাই হোক, সিন বর্তমানে আসলে দেখা যায় অপর্ণা রাতে সবাইকে টেবিলে একসঙ্গে বসে খাবার খেতে দিচ্ছে। এরপর সে মল্লিকার খাবারটা তার ঘরে নিয়ে আসে। আজ রাতে মল্লিকার ওষুধ দিতে গিয়ে দেখতে পায় মল্লিকাকে খুব হাই ডোজের ওষুধগুলো দেওয়া হয়। আর এই ওষুধগুলো দেখেই অপর্ণা বুঝতে পারে এটা কোনো ডাক্তার স্বাভাবিক মানুষকে খেতে দিতে পারে না। এই কথা মল্লিকাকে জিজ্ঞাসা করলে মল্লিকা বলে, আজকে যেহেতু তুমি ওষুধ দিতে এসেছো তাই ওষুধটা ফেলে দাও, আর সবাইকে বলো আমি ওষুধ খেয়েছি। আমার এই ওষুধগুলো খেলে অনেক কষ্ট হয়। এসব কিছু শোনার পর অপর্ণার আর ভালো লাগে না, কারণ সে বুঝতে পারে এখানে কোনো কিছু একটা ঝামেলা হচ্ছে। আবারও মল্লিকা খাবার খাওয়ার সময় অপর্ণাকে অর্পিতা বলে ডাকে। তখন অপর্ণা আবারও বলে, আমি তো অর্পিতা নই। তখন মল্লিকা বলে, তাহলে তুমি কে? অঞ্জনা? অঞ্জনা নামটা শুনেই অপর্ণা কেঁপে ওঠে। তার হাত থেকে ভাতের থালাটা নিচে পড়ে যায়, কারণ মল্লিকা কিভাবে তার খুন হয়ে যাওয়া বান্ধবীর নাম জানে। থালা পড়ার শব্দ শুনে ঠিক সেই সময় দিলীপ সেখানে চলে আসে। দিলীপকে দেখা মাত্রই মল্লিকা আবারও পল্টি মেরে অপর্ণার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। সেই সাথে মুখে আঙুল দিয়ে ইশারা করে অপর্ণাকে থামিয়ে দেয়। অপর্ণাও মল্লিকাকে দেখে বুঝতে পারে তাকে এখন সে চুপ করতে বলছে। এরপর সেখান থেকে অপর্ণা রান্নাঘরে আসলে নিচে পড়ে যাওয়া ভাতের থালা নিয়ে দিলীপও রান্নাঘরে আসে। আর তখন দিলীপ অপর্ণাকে বলে, আমাকে এই বাড়ির লোকজন চাকর বাকরের মতো মনে করে, কারণ আমার মা বাবা ছোটবেলাতেই মারা গেছে, আর তারপর থেকে আমি এই বাড়িতে থাকতাম, তাই তারা এই বাড়ির পাগল মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। পরদিন সকালবেলায় অপর্ণাকে তার শাশুড়ি তান্ত্রিকের দেওয়াটা তাবিজ পরিয়ে দেয়। শাশুড়ি চলে যাওয়ার পর অপর্ণার বান্ধবীর ভিডিওটা আবার চালু করে দেখতে থাকে। তখন হঠাৎ করে তার বান্ধবীর হাতে তাবিজের দিকে চোখ পড়ে। বারবার তার সঙ্গে এই ঘটনাগুলো মিল পাওয়ার কারণে অপর্ণা কেমন যেন পাগল পাগল লাগে। এরপর অপর্ণা থানায় এসে জানতে পারে চন্দনের একটা বাঙালি মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল, আর কিছুদিন আগেই তারা দুজনে একসঙ্গে পালিয়ে যায়। ইন্সপেক্টর আরো জানায় তারা আবারও একটা লাশ পেয়েছে, অঞ্জনার মতোই। মেয়েটার নাম অর্পিতা। সেম ভাবে তাকেও খুন করা হয়েছে, তার মাথাও কেটে ফেলা হয়েছে। অর্পিতা নামটা শুনেই অপর্ণা চমকে যায়, কারণ এই নামটাই মল্লিকা বারবার নিচ্ছিল। আর তাছাড়া এই দুজন মেয়ের হাতে ঠিক তার হাতে যেমন একটা তাবিজ রয়েছে, তাদের কাছে এমন তাবিজ পাওয়া গিয়েছে। অপর্ণার কাছে সবকিছু কেমন যেন একই রকম মনে হচ্ছে। অপর্ণা বাড়ি ফিরে সেদিনে সেই ইনভেলপটা ডয়ারের ভিতর খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও ওই ইনভেলপটা আর খুঁজে পায় না। এমন সময় হঠাৎ করে তার শাশুড়ি পুতুলের ঘরে চিৎকার করতে থাকে। চিৎকারের শব্দ শুনে সবাই পুতুলের ঘরে এসে দেখতে পায় তার শাশুড়ি পাগলের মতো আচরণ করছে। সেখানে এসে জানতে পারে তাকে কেউ একজন ফোন করে বলেছে অর্পর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে ঘরের সবকিছু তছনছ করে ভেঙে ফেলছিল, কারণ সে মনে করেছে তাদের ছোট মেয়ের অভিশাপেই এ সবকিছু হচ্ছে। আর ঠিক সেই সময় অর্ক সেখানে আসে। অর্ককে সুস্থ দেখে তার মা অজ্ঞান হয়ে যায়, আর অর্ক তার মাকে দ্রুত হসপিটালে ভর্তি করে।
কিছুক্ষণ পর হসপিটালে এসে রিসেপশন থেকে সুব্রত নাম ধরে ডাকলে অর্ক উঠে দাঁড়ায়, আর ঠিক তখনই অপর্ণা তার দিকে তাকিয়ে পড়ে। তখন অর্ক বুঝতে পারে সে কিছু একটা ভুল করেছে। তখন অপর্ণা সরাসরি অর্ককে জিজ্ঞাসা করে, তুমি কেন হাত তুলে দাঁড়ালে? তোমার নাম তো অর্ক, তুমি তো সুব্রত নও। অর্ক এই বিষয়টা এড়িয়ে যেতে চাইলে অপর্ণা বারবার এই বিষয়টা তার কাছে জানতে চায়। এতে করে অর্ক অনেক রেগে গিয়ে অপর্ণার সাথে খুব বাজে ব্যবহার করে। মল্লিকা বাড়িতে একা রয়েছে, একথা বলে সে এখান থেকে অপর্ণাকে তাড়িয়ে দেয়। এসব কিছু থেকে অপর্ণার বুঝতে আর বাকি থাকে না যে সুব্রত সেই অর্ক। তবে অর্ক বুঝতে পারে না অপর্ণা সুব্রত নামটা কিভাবে জানলো। হসপিটাল থেকে বাইরে বের হতেই অপর্ণা লক্ষ্য করে তাকে কেউ একজন পিছন থেকে ফলো করছে। তাই সেও ওই ছেলেটাকে ফলো করতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল এর আগেও সে কোথাও না কোথাও এই ছেলেটাকে দেখেছে। ছেলেটা দৌড়ে একটা লঞ্চ ঘাটে চলে আসে, অর্পণাও সেখানে চলে আসে। ছেলেটা একটা লোকের মাধ্যমে লঞ্চ ঘাটে অর্পণাকে একটা চিরকুটে ঠিকানা লিখে দেয়, আর সে অনেক দূরে পালিয়ে যায়। সেই ঠিকানায় এসে অর্পণা জানতে পারে এটা একটা সাপুরের বাড়ির ঠিকানা। তখন সাপুরেকে জিজ্ঞাসা করে, আপনার কাছ থেকে কেউ কি টাকা দিয়ে কিছুদিন আগে সাপ নিয়ে গিয়েছিল? প্রথমে সাপুরে কোনো কিছু বলতে না চাইলে তারপর টাকা দিলে সে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। অপর্ণা তার বিয়ে ছবি দেখিয়ে বলে, এখান থেকে কেউ কি আপনার কাছ থেকে কখনো সাপ নিয়েছে? তখন সাপুরের ছবি থেকে দিলীপকে দেখিয়ে বলে, ইনি আমার কাছ থেকে কিছুদিন আগে সাপ নিয়ে গিয়েছিল, আবার পরের দিন তা ফেরতও দিয়ে গেছে। অপর্ণার কাছে সবকিছু গুলিয়ে যাচ্ছিল। তাহলে আসল অপরাধী কে? সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তো যাই হোক, অপর্ণা দ্রুত বাড়িতে আসে। সে জানতো এই সময় বাড়িতে এখন কেউ নেই, সবাই এখন হসপিটালে ব্যস্ত। তাই সে মল্লিকার প্রেসক্রিপশনের সাথে তার ওষুধগুলো মিলিয়ে দেখে প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের সঙ্গে মল্লিকার খাওয়ানোর ওষুধের কোনো মিল নেই। অপর্ণা মল্লিকাকে বলে, দিলীপ তোমাকে ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রাখছে। এবার তুমি আমাকে সমস্ত সত্যি ঘটনাটা খুলে বলো তো। আমি জানি তুমি পাগল নও, তোমার কোনো সমস্যা নেই, কিন্তু মল্লিকা অপর্ণাকে কিছুই বলতে চায় না। তখন অপর্ণা তাকে অনেক রিকোয়েস্ট করে, মল্লিকাকে বোঝাতে থাকে, তুমি যদি সত্যিটা না বলো তাহলে অন্য কারোর অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এক পর্যায়ে গিয়ে মল্লিকা অপর্ণাকে সমস্ত সত্যি ঘটনা খুলে বলে। ওই দিন রাতে দিলীপই সবাইকে ফোন করে ডেকে এনেছিল চন্দনকে মারার জন্য। সেই দিন পুতুলের কোনো কথা না শুনেই তারা সবাই মিলে চন্দনকে মেরেছিল। মারতে মারতে একটা বড় আদলা নিয়ে অর্ক চন্দনের মাথা ফাটিয়ে দেয়। এটা দেখে সবাই অনেক চিন্তিত হয়ে যায়। তখন দিলীপ তাকে উস্কে দিয়ে বলে, ও তো অর্ধেক মরেই গেছে, বাকি তো মেরে ফেলো, বাঁচিয়ে রাখলে পরবর্তীতে আমাদের বিপদে পড়তে হতে পারে। অর্ক ও দিলীপের কথা শুনে চন্দনকে মেরে ফেলে। তবে দূর থেকে এসব কিছু পুতুল দেখে ফেলেছিল। পুতুল এসব কিছু দেখে পালাতে গেলে দিলীপ তার পিছু নেয়। এদিকে অর্করা চন্দনের লাশটাকে মাটি চাপা দিয়ে দেয়। এসব কিছু মল্লিকা চোখের সামনেই হচ্ছিল। পুতুল লঞ্চ ঘাটে দৌড়ে এসে নদীতে ঝাঁপ দিতে যায়। ঠিক তখন দিলীপ এসে তাকে আটকাতে গেলে তার হাত ছিটকে পুতুল নদীতে পড়ে মারা যায়। এরপর দিলীপ সবাইকে এই তান্ত্রিকের কাছে নিয়ে আসে তাদের পরিবারের উপর থেকে অভিশাপ কাটাতে। তাদের বাড়ির উপর থেকে অভিশাপ কাটাতে হলে তান্ত্রিকের কথা মতো চলতে হবে, নয়তো সবাই মারা যাবে। তান্ত্রিক তাদেরকে বলে, যদি এই অভিশাপ কাটাতে হয় তাহলে 25 বছরের 3টে মেয়েকে বলি দিতে হবে, আর যাদের নামের প্রথম অক্ষর থাকবে অ দিয়ে মানুষ খুন করতে হবে। এ কথাটা জেনে অর্কর বাবা রাজি হয় না, আর এতেই তান্ত্রিক রাগ করে তাকে অভিশাপ দিয়ে বলে, তুই আজ রাতেই রক্ত বমি করে মারা যাবি। এরপর তারা বাড়ি ফিরে আসতে দেখতে পায় রাতে হঠাৎ করে অর্কর বাবার রক্ত বমি হতে শুরু করে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা মনে করছিল তান্ত্রিকের কথা হয়তো সত্যি হয়ে যাবে, তাদের পরিবারের সবাই হয়তো একে একে মারা যাবে। এমন পরিস্থিতিতে অর্কের মা সিদ্ধান্ত নেয় সে তার পরিবারকে বাঁচাতে সবকিছু করতে পারে। এর আগে যেহেতু তারা একটা খুন করেই ফেলেছে, আর আরো 3টা খুন করলে তেমন কোনো কিছুই হবে না। শুরু হয় তারপর তাদের নতুন অভিযান। অ দিয়ে যাদের নাম শুরু হয় 25 বছরের মেয়েদের সন্ধান করতে শুরু করে। এভাবেই তারা প্রথমে অর্পিতা, তারপর অঞ্জনা, আর এবার অপর্ণাকে খুঁজে পেয়েছে। এবার অপর্ণার পালা। অপর্ণার আর বুঝতে বাকি থাকে না এসব কিছু দিলীপ করিয়েছে। বাকি 2টা মেয়েকে বলে দিয়েছে এই দিলীপ। এমনকি অপর্ণার কাল রাতের দিন সাপও এনেছে দিলীপ, আর মল্লিকাকে দিনের পর দিন ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রাখছে দিলীপ। সবকিছুর পেছনেই দিলীপের হাত আছে। তো অপর্ণার সাথে সাথে থানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু বাড়ির গেটের কাছে আসতেই দেখতে পায় অর্ক, অর্কর বাবা আর দিলীপ 3জন মিলে দাঁড়িয়ে আছে। তারাও সবাই বুঝতে পারে অপর্ণা সবকিছু জেনে গেছে। অর্ক অপর্ণার উপর অ্যাটাক করে দেয়। এরপর তারা অপর্ণাকে একটা রুমে নিয়ে আসে আর চেয়ারে বেঁধে রাখে, এবং তারা তান্ত্রিককে ডেকে পাঠায় বলির কাজ সম্পূর্ণ করার জন্য। দিলীপ অপর্ণার কাছে এসে বলে, আমি অনাথ বলে আমাকে এই পুরো পরিবারটা ব্যবহার করেছে, তাই আমি পুরো পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্যই এ সমস্ত করছি। মূলত দিলীপ পুতুলকে ভালোবাসতো, কিন্তু এই কথা সাহস করে কাউকেই বলতে পারেনি। তার আগেই এই পরিবারের সবাই তাদের পাগল মেয়ে মল্লিকার সাথে দিলীপের বিয়ে দিয়ে দেয়। চন্দনের সাথে পুতুলের ঘনিষ্ঠতা দিলীপ সহ্য করতে পারেনি, যার কারণে সে এই সমস্ত করিয়েছে। এমনকি ওই দিন পুতুল নদীতে ঝাঁপ দেওয়ার আগে দিলীপ তাকে বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই বিষয়টা পুতুল মেনে নিতে পারেনি, কারণ সে নিজের জামাইবাবুর সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে পারবে না। তাই সে তার জামাইবাবুর উপর ঘি
ঘেন্নায় নদীতে ঝাঁপ দেয়। এমনকি অর্কর বাবার খাবারে সেদিন বিষ মিশিয়ে দিয়েছিল, যাতে তান্ত্রিকের কথা মতো ওই দিন রাতে সে রক্ত বমি করে। এবং দিলীপ বারবার করে অর্কর অ্যাক্সিডেন্ট করায়, আবার সে নিজেই বাঁচিয়ে নেয়, যাতে করে পুরো পরিবারটা অনেক ভয় পেয়ে যায়। এই পুরো পরিবারটার সাথেই দিলীপ স্ক্যাম করেছে। কিছুক্ষণ পর অর্ক অপর্ণাকে উপরে নিতে আসতে দেখে মল্লিকার হাতে একটা ফুলদানিতে রক্তমাখা, আর নিচে পড়ে আছে রক্তাক্ত দিলীপের বডি। মল্লিকা অর্ককে বলে, আমি দিলীপকে মেরে অপর্ণাকে এখান থেকে পালাতে সাহায্য করেছি। অর্ক নিচে এসে ঘটনাটা বললে সবাই অনেক অস্থির হয়ে ওঠে। এতে করে তান্ত্রিকও অনেক রেগে যায়, কারণ এটা তার জীবনের শেষ বলি ছিল। এই বলিটা যদি সে দিতে পারতো, তাহলে সে তন্ত্রমন্ত্রে অনেক দূরে গিয়ে যেতে পারতো। এর আগে তান্ত্রিক আরো 5টা বলি দিয়েছে। মূলত তান্ত্রিক তার নিজের স্বার্থের জন্যই দিলীপকে ব্যবহার করে এতগুলো খুন করেছে। অন্যদিকে দেখা যায় অপর্ণা বাইরের বৃষ্টির ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে। হঠাৎ একটা গাড়ির সাথে অপর্ণার ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে মাটিতে পড়ে যায়। তখন গাড়ি থেকে পুতুল আর চন্দন এসে অপর্ণাকে বৌদি বলে ডাকতে থাকে। অর্থাৎ চন্দন আর পুতুল এখনো বেঁচে আছে, তারা এখনো মারা যায়নি। এখন এখান থেকে বোঝা যায় মল্লিকা সবসময় হ্যালুসিনেশন করতো না, সে কিছু কিছু সময় সত্যি সত্যিই পুতুলকে দেখতে পেত। কিভাবে চন্দন আর পুতুল বেঁচে গেল তা এই গল্পে জানা যায় না। এটা জানতে হলে অবশ্যই দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তীতে অপর্ণার সঙ্গে আসলে কি হয় সেটা জানতে হলেও দ্বিতীয় সিজনের জন্য বসে থাকতে হবে। আর এখানেই গল্পের টুইস্ট দেখে অভিশপ্ত গল্পের প্রথম সিজন শেষ হয়। আপনারা যদি দ্বিতীয় সিরিজ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।